বিদ্যাসাগরের স্মৃতি বলতে আমরা যদি কিছু বুঝি, সেগুলো আজও এই প্রতিষ্ঠানটি সযত্নে বহন করে চলেছে। সেই স্মৃতির একটা ঝলক আপনাদের সামনে এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা, পরিষদের ছেলেমেয়েরা তারা তুলে ধরার চেষ্টা করছেন। আমি প্রথমে সভাপতি এবং আপনাদের সবার অনুমতি নিয়ে যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রদর্শনীর আয়োজন করা সম্ভব হয়েছে তাদের নামগুলো একটু বলতে চাই। তারা হলেন অভিজিৎ ঘোষ, অভিজিৎ রায়, সুবিমল মিশ্র, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, দেবীশ্রী কুণ্ডু, সোমদত্তা চট্টোপাধ্যায়, সৌমিক মণ্ডল, অসীম জানা, তন্ময় মিত্র, জিতেন পতি, প্রিয়ব্রত ভান্ডারী, সুদীপ বিশ্বাস, শ্যামল পাল, অরুণ দাস, সজল পাল, হাবল দাস, হরিদাস দাস, অমল কয়াল, সুকান্ত ভাবক, দিব্যেন্দু মান্না, মালতী ধাওয়া ও ভোলা আলা। এবং এটা বলতে আমার একটু গর্ববোধ হচ্ছে পরিষদের একজন সদস্য হিসেবে। এরা কিন্তু রাত 9টা, 9:30 পর্যন্ত এখানে উপস্থিত থেকে তারা কিন্তু এই প্রদর্শনীতে সাজিয়েছেন। এখন এই প্রদর্শনীতে আপনারা কি দেখতে পাবেন, সবটা বলা সম্ভব নয়। আমি কিছু কিছু বিক্ষিপ্ত জিনিস আপনাদের বলছি। আপনারা প্রদর্শনী কক্ষে ঢুকলেন, ঢুকেই আপনারা চমকে যাবেন, মাঝখানের পথ রোধ করে একটা বিরাট টেবিল আছে। টেবিলটা কিন্তু ঐতিহাসিক টেবিল। এই টেবিলে বসে সেই মহান মানুষটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কিন্তু পড়াশোনা করতেন। সেই টেবিলটি আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাবেন 1 নম্বর শোকেসে বিদ্যাসাগরের হাতে লেখা পাণ্ডুলিপি, শব্দ সংগ্রহের পাণ্ডুলিপি। আপনারা দেখতে পাবেন সংস্কৃত কলেজে পাঠ শেষ করার পরে বিদ্যাসাগর মশাই যে সার্টিফিকেট পেয়েছিলেন সেই মূল সার্টিফিকেটটি। আপনারা দেখতে পাবেন বিদ্যাসাগর মশাই পুঁথি নকল করতেন নিজের হাতে। সেই রকম কয়েকটি নকল করা পুঁথি আপনারা দেখতে পাবেন। এবং আপনারা দেখতে পাবেন বিদ্যাসাগর যখন লিখছেন, পত্র পত্রিকায় লিখছেন, লেখা বেরোচ্ছে, প্রথমেই বলেছি একটা ঝলক দেখানো সম্ভব হয়েছে। 3টে পত্রিকায় প্রকাশিত লেখা আমরা আপনাদের সামনে দেখাতে পারছি। প্রথমটি হচ্ছে সর্বশুভবৃত্তে প্রকাশিত বাল্যবিবাহের দোষ। দ্বিতীয়টি হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত মহাভারতের একটা অংশ। এবং তৃতীয়, আপনারা এটা জানেন যে তাঁর বিধবা বিবাহ প্রথম পুস্তক যখন পুস্তক আকারে বেরোল, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই সংখ্যাটি আপনাদের দেখানো হয়েছে। আপনারা পরে শোকেসে যদি চলে যান তাহলে সেখানে দেখবেন বিদ্যাসাগরের বিভিন্ন বইয়ে, 2টি বই ছাড়া বাকি সমস্ত বইয়ে লাইফ টাইম এডিশন, তার জীবনকালে প্রকাশিত বিভিন্ন সংস্করণ। এসবের সঙ্গে আরো কি দেখতে পাবেন, বিদ্যাসাগরের বিধবা বিবাহ পুস্তকে মারাঠি অনুবাদ হয়েছিল। সেই মারাঠি অনুবাদ কিন্তু আমরা দেখিয়েছি। আমরা দেখাতে পেরেছি এর পাশাপাশি বিদ্যাসাগরের বিশাল গ্রন্থাগার ছিল, কয়েক হাজার বইয়ের, এবং তার মধ্যে প্রায় 4000 বই আজও পরম যত্নে এই প্রতিষ্ঠান সংরক্ষণ করছে। বাংলা বই, হিন্দি বই, ওড়িয়া বই, মারাঠি বই, ইংরেজি বই। তার বিদ্যাচর্চার পরিধি কি বিস্তৃত ছিল। একটা দুটো উদাহরণ দিই। যেমন আপনারা একদিকে শব্দকল্পত্রুম দেখতে পাবেন,
রাধাকল্পচুল দেখতে পাবেন, পাশাপাশি অবাক হয়ে যাবেন লাইফ অফ মোহাম্মদ দেখতে পাবেন, ওয়াশিংটনের লেখা লাইফ অফ মোহাম্মদ। আপনারা সেই বিখ্যাত বই দেখতে পাবেন গিবনের ডিক্লাইন অ্যান্ড ফল অফ দি রোমান এম্পায়ার। আপনারা দেখতে পাবেন মমসেনের হিস্ট্রি অফ রোম। আপনারা দেখতে পাবেন হলোয়েলের ট্র্যাক, যে ট্র্যাকটা কিন্তু বর্ণনা দেওয়া হচ্ছে কিভাবে জ্যান্ত মেয়েকে ধরে ধরে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। আপনারা ওয়ার্ল্ডের হিন্দু সেই বিখ্যাত বইটা দেখতে পাবেন। লোক এর পাশাপাশি বাংলা ধারাপাত দেখতে পাবেন। আপনারা দেখতে পাবেন কৌলিন্য সংশোধনী ইত্যাদি ইত্যাদি। বিদ্যাসাগরের পুঁথির একটা বড় সংগ্রহ আমাদের কাছে। সে পুঁথি সংগ্রহের মধ্যে কিছু পুঁথি আমরা দেখিয়েছি। সেই সব পুঁথির মধ্যে বিদ্যাসাগরের হাতে নকল করা পুঁথি যেমন আছে, তেমনি একটি পুঁথি বিদ্যাসাগর মশাই নকল করেছেন। কেন নকল করেছেন তিনি বলতে পারেন। সহমরণ অনুমরণ বিবেক। তখন কিন্তু সহমরণ প্রথা আইন করে নিষিদ্ধ হয়নি। সেই সময় রচিত একটি পুঁথিকে বিদ্যাসাগর তার সংগ্রহে স্থান দিয়েছেন এবং এইরকম কিছু পুঁথি আপনারা কিন্তু দেখতে পাবেন। বিদ্যাসাগর মারা গেলেন, মানুষ চোখের জল ফেলতে লাগলো। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, বাঙালি বৌদ্ধ সবাই চোখের জল ফেলতে লাগলো। মেয়েরা থাকতে লাগলেন। বিদ্যাসাগর পুরাণে পত্র পত্রিকায় যেসব সংবাদ বেরিয়েছিল অজস্র আছে সাহিত্য পরিষদে, তার কিছু অংশ আমরা দেখিয়েছি। তার পাশাপাশি আমরা দেখিয়েছি বিদ্যাসাগর পুরাণের পর কিছু পুস্তিকা বেরিয়েছিল, ছোট পুস্তিকা। তার মধ্যে 3টি পুস্তিকা আমরা দেখিয়েছি এবং কিছু হ্যান্ডবিল বেরিয়েছিল, রাস্তায় বিলি করা হতো, ছাত্রদের লেখা কবিতা। সেগুলো কিন্তু আমরা দেখা যাচ্ছি। এবং 6 নম্বর শোকেসে আপনারা দেখতে পাবেন বিদ্যাসাগর তার পুত্রকে ত্যায্যপুত্র করেছিলেন। কিন্তু এমনই অদৃষ্টের পরিমাস, বিদ্যাসাগর মারা যাওয়ার 4 বছর পরে তার গ্রন্থাবলী প্রথম প্রকাশ করলেন তার পুত্র নারায়ণচন্দ্র। সেই বইয়ের খণ্ড কিন্তু আমাদের এখানে আছে, সেটি আপনাদের দেখার জন্য ওখানে রাখা আছে। এখানে আমরা বিদ্যাসাগর গ্রন্থাবলী এবং বিদ্যাসাগরের উপর লেখা বিভিন্ন বই দেখিয়েছি। সেই বইয়ের কালসীমা হচ্ছে 1970। কারণ 1970-এর পর যাদের বই বেরিয়েছে তাদের অনেকেই জীবিত আছেন, ফলে প্রশ্ন উঠতে পারে আমার বইটা কেন দেখানো হলো, আমার বইটা কেন হলো না। আমরা সেই বিতর্ক থেকে বাঁচার জন্য 1970-এর পর্যন্ত যে বই প্রকাশিত হয়েছে সেই বই দেখিয়েছি। আমাদের বোর্ড আছে একটা বিভিন্ন রূপে বিদ্যাসাগর। তার মধ্যে আপনারা দেখবেন 2-3টি বোর্ডের কথা উল্লেখ করতেছে। একটি বোর্ডে দেখবেন বিদ্যাসাগরকে নিবেদিত কিছু কবিতা বা কাব্যাংশ আছে। মধুসূদনের কবিতা, দীনবন্ধু মিত্রের কবিতা, নবীনচন্দ্র সেনের কবিতা। মাস্টারমশাইয়ের সামনে আমার বলতে লজ্জা লাগছে, মানে পণ্ডিতি করাতে লজ্জা লাগছে। নবীনচন্দ্র সেন তখন রৈবত কুরুক্ষেত্র প্রভাস রচনায় মগ্ন। তিনি নিষ্কাম ধর্ম নিষ্কাম কর্ম তাকে পেয়ে বসেছে। সেই সময় তিনি একদিন একটি ছবি দেখলেন, ছবিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, এবং বললেন এই তো হচ্ছে নিষ্কাম ধর্ম নিষ্কাম কর্মের প্রতিমূর্তি। এবং লেখা হলো বাংলা সাহিত্যের একটি অবিস্মরণীয় কবিতা। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কবিতা আমরা পাঠ করে দিয়েছি, আমরা গোবিন্দচন্দ্র দাসের কবিতা দেখিয়েছি, আমরা আনন্দচন্দ্র মিত্রের কবিতা দেখিয়েছি, সত্যেন দত্তের সেই বিখ্যাত কবিতা আপনারা সবাই জানেন, নিঃশেষের সিংহ শিশু এখানে আছে, এবং রবীন্দ্রনাথের অসাধারণ কবিতা সেটিও কিন্তু এখানে
মেয়েদের কথা, মেয়েরা কি ভাবছে, মেয়েরা কি বলছে, মেয়েরা কিভাবে কাঁদছে, মেয়েদের একটা সভা হচ্ছে। সেই সভায় আপনারা ভাবুন 1891, সময়টা কিন্তু 2021 নয়। রাস্তায় বেরোলে মহিলাদের দেখা পাওয়া যেত না। সেই সময় বিদ্যাসাগরের স্মরণ সভায় 300 জন মহিলা সমবেত হয়েছেন এবং তারা সুপ্রস্তাব পাঠ করছেন, গান করছেন, কবিতা করছেন। তারা কবিতা লিখছেন, মানকুমার বসু লিখছেন। কবিতা লিখছেন কে? কামিনী রায়, তখন তিনি সেন। কামিনী সেন কবিতা লিখছেন। কবিতা লিখছেন সরোজ দেবী, সরোজ কুমারী দেবী, ভূপেন্দ্রবালা দেবী। পর 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 কবিতা লেখা হচ্ছে এবং বিধবা মেয়েরা বিদ্যাসাগরের গান করছে এবং সেই গানে তাকে কোথায় স্থান দেওয়া হয়েছে? নিমাই চৈতন্য যেমন আমাদের পুজো, তেমনি আমাদের পুজো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রদর্শনী দেখবেন। তার আগে আরো দুটি বোর্ডের কথা বলি। একটি বোর্ডে আপনারা অনেকেই দেখেছেন, এই যে প্রথম বিধবা বিবাহ হলো 1856 ডিসেম্বর মাসে, সেই বিধবা বিবাহের আমন্ত্রণ লিপিটা কেমন ছিল সেটা কিন্তু পুরো লালে ছাপা হয়েছিল। সেই আমন্ত্রণ লিপি কিন্তু আপনারা একটু দেখতে পাবেন। আপনারা দেখতে পাবেন প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠানের বিবরণ, কারা কারা উপস্থিত ছিলেন এবং শ্রীশচন্দ্র যিনি বিবাহ করছেন তিনি স্ত্রী আচার পালন করার সময় ওই একটা স্ত্রী আচারে আছে, হাতে মাকু দিয়ে তারপরে বলে যে তুমি যে বউয়ের একটা পোষা ছাগল বলে সেটা বোঝানোর জন্য আবার ভ্যা করো। শ্রীশচন্দ্র কিন্তু ভ্যা করেছিলেন, সেটাও কিন্তু কাগজে রিপোর্টে আমরা পাচ্ছি। এবং বিদ্যাসাগরকে আক্রমণ করে লেখা বিভিন্ন বই তার প্রতিচ্ছবি আমরা দিয়েছি। এবং বিধবা বিবাহ পাশেই দেখবেন বহু বিবাহ নিয়ে একটি বোর্ড আছে। সেই বোর্ডে দেখবেন বিতর্কটা হচ্ছে কৌলিন্য প্রথা বহু বিবাহ কিভাবে রদ করা হবে। একদল বলছে বিবেককে জাগাও। বিবেক জিনিসটা খুব গোলমালি জিনিস, কখন জানবে কখন ঘুমোবে কোনো ঠিক নেই। বিদ্যাসাগর বলছে আইন করে বন্ধ করো। আইন করে বন্ধ করার যারা বিরোধিতা করেছিলেন তারা কিন্তু এখানে আছেন। বিদ্যাসাগরের সঙ্গে তারানাথ তপনপালের সঙ্গে সেই বিখ্যাত বাকযুদ্ধ, তার ঝলক আপনারা পাবেন। আরো অনেক কিছু দেখতে পাবেন, আপনারা অনুগ্রহ করে দেখবেন। আপনাদের শুধু একটা কথা বলবো, ভেতরে যে এটা উদ্বোধন করার সময় তার উদ্ঘাটন করবো, সবাই যদি একসাথে বেরিয়ে যাই কিছু সমস্যা হবে এবং আমাদের ইতিমধ্যে আমরা অনেকটা পিছিয়ে আছি। পরবর্তী অনুষ্ঠানের কথা তিনজন বক্তা আছেন, এটা ভেবে আপনারা প্রাথমিকভাবে অল্প অল্প দক্ষিণ গিয়ে দেখিয়ে চলে। এবার প্রদর্শনীর আনুষ্ঠানিক উন্মোচন করতে যাওয়া আনুষ্ঠানিকভাবে শীতে কেটে প্রদর্শনী তার উন্মোচন করছেন পরিষদ সম্পাদক শ্রী রতন কুমার। এটা দিয়ে আচ্ছা ঘোষণা করতে হবে। মালিক কোথায়? মালিক আপনি করবেন, আপনি যা যা করে খোলার হয়, ঠিক আছে। হ্যালো হ্যালো, ওইদিকে একজন ঢুকে যাও, অসীম ওদিকে ঢুকে যাও। হ্যালো, আচ্ছা আমি প্রদর্শনীর উদ্বোধন করছি স্যার, আপনাদের অনুমতি। স্যার শ্রী প্রসাদ মালা আছে যখন মালা আছে। সভাপতি
সহসভাপতি অন্য আমি একটা কথা না যে 10 মিনিট এই তো সর্বোচ্চ বই শেষের বই কিন্তু যেহেতু আমরা ডেটটা স্যার এটা কি দেবশ্রী কাছে রেখে দেবো দেখে নিয়ে হ্যাঁ কিন্তু বেরিয়েছি একদম এই হচ্ছে ধরা যায় তারাও সংযুক্ত আছে না এই যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাসে এটা হচ্ছে ওই জীবনী চন্দ্রচন্দ্র ছাড়া আর কিছু একটা হচ্ছে চন্দ্রচরণ আর একটা ও বুঝেছি দাদা ঢুকবেন না আমারও দেখা কবিতা মানে অসুখ পছন্দ বলার আমার দৃষ্টটা পঙ্কজ ভালো আমার জানছি
এটা সমানের হাতে লেখা কপি করেছিল না কপি আছে সমাজ সংস্থা আছে আছে সুন্দর জানা এটা মারাঠি অনুবাদ দুর্দান্ত হয়েছে স্যার না বললে না না চার্জার লাইটটা তো শ্রদ্ধাভাজন সভাপতি অধ্যাপক পবিত্র সরকার, মঞ্চে উপবিষ্ট অন্যতম বক্তা অধ্যাপক লায়েক আলী খান এবং ডক্টর সবাইকে আমার যথোচিত শ্রদ্ধা। আর আমার সঙ্গে যেসব বিদ্যাসাগর অনুরাগী সারস্বত সমাজ আছেন তাদেরকেও আমার শ্রদ্ধা।
আর তারা সবাই এত জ্ঞানী গুণী যে সেখানে কিছু কথা বলতে আমার ভয় লাগছে। তবুও যেহেতু আমাকে আমন্ত্রণ জানিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদ সম্মান জানিয়েছেন, তাই আমি দু একটি কথা নিবেদন করব। আমার যে কথাটা শেষে বলার কথা ছিল সেই কথাটাই প্রথমে খুব সুস্পষ্টভাবে বলে দিই। সেটা হল বিদ্যাসাগরের জন্মের 200 বছর পরেও বাংলা, সংস্কৃত এবং ইংরেজি ভাষায় রচিত, সম্পাদিত সমস্ত পুস্তক নিয়ে আজ পর্যন্ত একটি সম্পূর্ণ বিদ্যাসাগর গ্রন্থাবলী আমরা পেলাম না। আর এটা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে অন্তত আমার জানা নেই। এখন অনুষ্ঠান এত লেখালেখি, কিন্তু বিদ্যাসাগরকে জানার জন্য এবং আগামী প্রজন্মের কাছে বিদ্যাসাগরকে পৌঁছে দেওয়ার জন্য যেটা প্রথমেই বিদ্যাসাগরের রচনাবলী প্রথম প্রকাশ করেছিলেন নারায়ণচন্দ্র শর্মা, যাকে বিদ্যাসাগর ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করেছিলেন। মৃত্যু 4 বছরের মধ্যে অর্থাৎ 1895 নারায়ণচন্দ্র শর্মা প্রকাশ করলেন 2 খণ্ডে বিদ্যাসাগরের গ্রন্থাবলী। দুটি 1895 প্রকাশ হয়েছিল। প্রথম খণ্ডে ছিল 5টি বই, বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস ইত্যাদি। আর দ্বিতীয় খণ্ডে ছিল বিধবা বিবাহ, ম্যারেজ অফ হিন্দু উইডোজ এবং বিবাহ সংক্রান্ত যে 2টি পুস্তক সেটি। নারায়ণচন্দ্র ভূমিকায় এও জানিয়েছিলেন যে তিনি যদি পাঠকের আনুকূল্য লাভ করেন তাহলে পিতৃদেবের রচিত শিশু পাঠ্য পুস্তক এবং অন্যান্য সমস্ত পুস্তক তিনি প্রকাশ করবেন। নারায়ণচন্দ্র সেই সুযোগ পাননি। নারায়ণচন্দ্রের গৃহীত পাঠ সম্পর্কে বা পাঠের বিশুদ্ধতা সম্পর্কে অনেক অভিযোগ, যে কারণে পরবর্তীকালে তার নাম কেউ স্মরণ করেননি, কিন্তু তিনি স্মরণীয় হয়ে থাকবেন 2টি কারণে। প্রথম কারণ, তিনি প্রথম বিদ্যাসাগর গ্রন্থটি প্রকাশ করেছিলেন। আর দ্বিতীয় কারণ হলো ম্যারেজ অফ হিন্দু উইডোজ। আজ পর্যন্ত যা কোনো গ্রন্থাবলীতে বিদ্যাসাগর গ্রন্থাবলীর সম্পাদকরা গ্রহণ করেননি। আমি জানি না পরিষদ এটা বের করতে পারতেন কিনা যদি না নারায়ণচন্দ্র শর্মার গ্রন্থাবলীতে এটা অন্তর্ভুক্ত হবে। বিদ্যাসাগর গ্রন্থাবলী প্রকাশের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয়েছিল 1911-তে। অবলাকান্ত রায় 1 খণ্ডে বিদ্যাসাগর গ্রন্থাবলীর সুলভ সংস্করণ প্রকাশ করেছিলেন। 1.5 বছরের মধ্যে সেটা নিঃশেষ হয়ে যায়। 1913-তে তিনি পুনর্মুদ্রণ করলেন, সঙ্গে দ্বিতীয় খণ্ড প্রকাশ করলেন ওই একই বছরে। সেখানে দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত করলেন ব্যাকরণ কৌমুদীর 4টি ভাগ, যা আজ পর্যন্ত কোন সম্পাদক করেননি, কোন বই বাজারে নেই। এরপর বিদ্যাসাগরের মৃত্যু 43 বছর পর মেদিনীপুরে বিদ্যাসাগরের গ্রন্থাবলী প্রকাশের ব্যবস্থা হলো ব্রিটিশ সরকারের ব্রিটিশ সরকারের যে স্বার্থ রক্ষা, সেই স্বার্থ রক্ষার কারণে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং সজনীকান্ত দাস 1937-এ প্রকাশ করলেন প্রথম খণ্ড সাহিত্য, 1938-এ প্রকাশ করলেন সমাজ দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড প্রকাশিত হলো 1939-এ শিক্ষা এবং বিবিধতা নিয়ে। অথচ কথা ছিল যে 4 খণ্ডে তারা বিদ্যাসাগরের সমস্ত রচনাবলী প্রকাশ করবেন। কেন হলো না? কেন যুদ্ধকালীন তৎপরতায় প্রকাশ করতে হলো? অনেক বইয়ের বাকি, অনেক। তার কারণ রাজনৈতিক অস্থিরতা। তাহলে রাজনৈতিক কারণে বিদ্যাসাগরের গ্রন্থাবলী প্রকাশ, আবার রাজনৈতিক কারণে অসম্পূর্ণ রেখে একবারে যুদ্ধকালীন তৎপরতায় সেটাকে বের করে দেবে। যাই হোক, এখনো পর্যন্ত যতগুলি বিদ্যাসাগর গ্রন্থাবলী প্রকাশিত হয়েছে, সর্বাধিক মান্য সংস্করণ, যেটি সাধারণে বঙ্গীয় সাহিত্য পরিষদ সংস্করণ নামে পরিচিত। এখনো যারা প্রকাশ করছেন বিদ্যাসাগর গ্রন্থাবলী, তারা সবাই
ওইখান থেকে পাঠ নিয়েছেন, কেউ ঘোষণা করেছেন, কেউ স্বীকৃতি পর্যন্ত দেননি। এর সব থেকে বড় প্রমাণ 1957-তে প্রমথনাথ ঋষির এক খণ্ডের বিদ্যাসাগর রচনা সম্ভার। নামে বিদ্যাসাগর রচনা সম্ভার, কিন্তু আসলে 13টি পুস্তকের নির্বাচিত সংকলন। এবং সব থেকে আশ্চর্যের বিষয় এই যে বিধবা বিবাহকে বিদ্যাসাগর মশাই করেছেন, তার জীবনের সর্বপ্রধান কাজ সে বিধবা বিবাহ সংক্রান্ত 2টি পুস্তকে তিনি নেননি। বহু বিবাহ সেখানে নেই, এমনকি বর্ণ পরিচয় তিনি স্থান করেন। সমস্ত পাঠ সাহিত্য পরিষদ সংস্করণে ন্যূনতম উল্লেখ পর্যন্ত নেই। তাই কেন এটা বললাম না, বাজারে কোনো বিদ্যাসাগর গ্রন্থাবলী নেই। প্রায় 10 বছর প্রমথনাথ ঋষির ওই নির্বাচিত রচনা সম্ভার ছিল আমাদের একমাত্র সঙ্গী। এরপর আমরা পাচ্ছি দেবকুমার বসুর 4 খণ্ডের বিদ্যাসাগর রচনাবলী। 1965 থেকে 1969-এর মধ্যে এই 4 খণ্ডের রচনাবলী প্রকাশ হয়েছিল। ভূমিকা লিখেছিলেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, অসাধারণ ভূমিকা। কিন্তু গ্রন্থাবলী মানে তো শুধু অসাধারণ ভূমিকা নয়, তার পাঠের বিশুদ্ধতা রক্ষা, তার পাঠ পরিচয়। কিন্তু দেবকুমার বসু এসবের যে কোনো কারণে হোক এই বিষয়ে তিনি উদাসীন ছিলেন। তবে দেবকুমার বসুর বইয়ের একটা মাত্র বৈশিষ্ট্য হলো যে তিনি সর্বপ্রথম কালানুক্রমিকভাবে বিদ্যাসাগরের পুস্তকগুলি প্রকাশ করেছেন এবং তিনি কোন পাঠ কোথা থেকে নিয়েছেন সেটা উল্লেখ করেছেন। যদিও এই পাঠ নিয়ে প্রচুর অভিযোগ আছে দেবকুমার বসুর বিরুদ্ধে। আর সব থেকে বড় অভিযোগ, দেবকুমার বসু সর্বপ্রথম সচেতনভাবে বিদ্যাসাগরের বানানকে বর্তমান বানানে পরিণত করে দিয়েছেন। দেবকুমার বসুর মতো প্রাজ্ঞ ব্যক্তি জানতেন না বিদ্যাসাগরের বানান পরিবর্তন করা যায় না, এটা একটা অমার্জনীয় অপরাধ। আর সেই থেকে শুরু হলো বিদ্যাসাগরের বানানকে ঘুরিয়ে দেওয়ার প্রয়াস। পরবর্তীকালে প্রায় সবাই এই যে বর্তমান বানান রীতি, পাঠক খুব অভ্যস্ত যে বানান, সেই বানান এমনকি কেউ বিদ্যাসাগরের ভাষাকে পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন। পরে আমরা পাচ্ছি বিদ্যাসাগরের জন্মের শতবর্ষকে সামনে রেখে 2টি বিদ্যাসাগর গ্রন্থাবলী। প্রথমটি প্রকাশিত হয়েছিল 1971-এ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। 1 খণ্ডের নির্বাচিত রচনা সংগ্রহ সাহিত্য ও সমাজ। অশ্রু কুমার শিকদার সাহিত্য অংশের সম্পাদনা করেছিলেন, আর দেবেশ কুমার রায় করেছিলেন সমাজ অংশের সম্পাদনা। 1972-এ আমরা পাচ্ছি সাক্ষরতা প্রকাশনের 3 খণ্ডের বিদ্যাসাগর রচনা সংগ্রহ, প্রধান সম্পাদক গোপাল হালদার। এই 2টি বইয়ের কথা বিশেষ করে বলতে হবে এই জন্যে, আপনারা সবাই জানেন 60-এর দশকের শেষ থেকে আর 70-এর দশক পশ্চিমবঙ্গের যে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছিল, আর একটি বিশেষ একটি রাজনৈতিক দল তারা সেদিন মনীষীদের মূর্তি ভাঙার খেলায় মেতে ছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল বিদ্যাসাগর। তাদের অভিযোগ ছিল বিদ্যাসাগর নাকি সাম্রাজ্যবাদের দালাল, বিশেষ করে ওই ব্রিটিশদের দালাল ছিলেন বিদ্যাসাগর। সেই সময়ে দাঁড়িয়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বিদ্যাসাগরের সঙ্গে বা বিদ্যাসাগর রচনাবলীকে ছাত্রদের হাতে তুলে দেওয়ার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ প্রশংসনীয়। আর স্রোতের বিপরীত দাঁড়িয়ে আয়ুধ হিসেবে ব্যবহার করেছিলেন সাক্ষরতা প্রকাশন ওই বিদ্যাসাগর রচনা সংগ্রহ। তারা সেদিন প্রায় প্রতিটি শিক্ষিত বাঙালির হাতে তুলে দিতে পেরেছিলেন। 1 বছরে তুলে দিয়েছিলেন অত্যন্ত স্বল্প মূল্যে বিদ্যাসাগরের রচনা সংগ্রহ। তারপর আরেকটা বলতে হবে যে গোপাল ভাঁড়ের ভূমিকা কিন্তু ছিল অসাধারণ ভূমিকা। সমকালীন আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিদ্যাসাগরের মূল্যায়ন, যেটা দেবেশ রায়ে আমরা পেয়েছিলাম, সেটাকে আরো শানিত করেছেন গোপাল হালদার। অনেকেই পছন্দ হয়নি, কিন্তু অনেকেই সাধুবাদ জানিয়েছিলেন, কারণ বিদ্যাসাগর মানুষ ছিলেন। এরপর কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর রচনার প্রকাশের একটা
প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কারণ বিদ্যাসাগর দেখেছেন সাক্ষরতা প্রকাশনের যে সাফল্য, জনপ্রিয়তা, তাহলে আমি যদি ঠিকমতো বিপণন করতে পারি তাহলে বিদ্যাসাগর লক্ষ্মী হবেন প্রকাশকদের। আমি অন্তত 10টা রচনাবলী দেখেছি এই সময়কালে প্রকাশিত, কিন্তু সম্পাদনার মানদণ্ডে এগুলি একেবারেই নির্দিষ্ট। তবুও কেন পাঠক কিনেছেন? না, কোনো বিদ্যাসাগর রচনাবলী তো বাজারে নেই। এরপর আমরা সবশেষে আসবো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগর রচনা সমগ্রের কথা। 2016 থেকে 2019-এ বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে 2 খণ্ড। তার মধ্যে প্রথম খণ্ডে 2টি ভাগ তারা নিবেদন করেছেন শিক্ষা সম্বন্ধিত রচনার জন্য, এবং দ্বিতীয় খণ্ডটি সমাজ বিষয়ক লেখা নিয়ে। কিন্তু স্যার এখানে বসে আছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি যদি মার্জনা করেন তাহলে আমি একটু কথা বলবো। সেটি হলো যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তারা শকুন্তলা, সীতার বনবাস, সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব, বিদ্যাসাগর চরিত, যেগুলিকে আমরা সাহিত্য গুণান্বিত রচনা বলে মনে করি, তারা সেগুলিকে শিক্ষা সম্বন্ধিত রচনা হিসেবে মনে করছেন। কারণ তাদের যুক্তি যে এগুলির অনেকগুলি সাহিত্য গুণান্বিত রচনা, কিন্তু এগুলি মূলত পাঠ্যপুস্তকের প্রয়োজন মেটাতেই রচিত হয়েছিল। আমার সামনে যারা আছেন তারা বলুন তো, সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, বিদ্যাসাগর চরিত, এগুলো পাঠ্যপুস্তকের জন্য রচনা করেছিলেন বিদ্যাসাগর মশাই। তাদের এই যুক্তি গ্রহণীয়? আমার বলতে খুব খারাপ লাগছে যে সমস্ত রকম অসতর্কতার বিজ্ঞাপন হিসেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এই 2 খণ্ডের রচনা। আমি শেষ করব এই কথা ছিল যে 200 বছরেও তাহলে আমরা এখনো সমগ্র বিদ্যাসাগর রচনাগুলি পেলাম না। কে করবেন সেই কাজ? আমি দেখছিলাম যে বিদ্যাসাগর যে বিশেষ সংখ্যা সাহিত্য পরিষদ বের করেছেন, সেখান থেকে জানতে পারছি যে বিদ্যাসাগরের প্রায় সমস্ত বইয়ের একাধিক সংস্করণ এই সাহিত্য পরিষদে আছে, জীবিতকালীন সংস্করণ এই সাহিত্য পরিষদে আছে। তাহলে এই দায়িত্ব কারো উপর বর্তাবে? সাহিত্য পরিষদ যত কাজই করুন না কেন, নিশ্চয়ই প্রশংসনীয় কাজ, কিন্তু ওটা বাঙালি সময় তাকিয়ে আছেন সাহিত্য পরিষদের দিকে। তারা যদি এই কাজের দায়িত্ব নেন তাহলে সেটাই হবে বিদ্যাসাগরের প্রতি মহত্ব। পরিকল্পনায় আছে। পরের বক্তার কথায় যাবো, তার আগে বলি অশোকবাবু অন্তত 9 করে আমাকে 15 বার বলেছেন সাহিত্য পরিষদ থেকে বিদ্যাসাগর রচনাবলী বার করার জন্য। হ্যাঁ, সেটা আমরা আজকে বোর্ডের মিটিংয়ে স্যারকে বলেছিলাম, আর আমাদের সবার অধ্যাপক গোবিন্দ সরকার। পরবর্তী বক্তা স্যার কি বলছেন? পরবর্তী বক্তা লাইক আইমান। নমস্কার সবাইকে। আমি আজকে যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা মূলত এক বিষণ্ণ বিদ্যাসাগরের। আমি এরকম একটা নাম ভেবেছিলাম, বিদ্যাসাগর বিতর্কিত ও ক্লান্ত বিদ্রোহী। এই বিদ্যাসাগরকে আমরা প্রায় চিনি না। রবীন্দ্রনাথ সম্পর্কে শঙ্করীবাবু আলোচনায় বললেন যে একটা দোষ করেছেন রবীন্দ্রনাথ,
দেবতুল্য। এবং সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত তার মৃত্যুর 200 বছর পরে, জন্মের 200 বছর পরে এবং মৃত্যুর 130 বছর পরে আমাদের কাছে বিদ্যাসাগর একটা মিথ। বিদ্যাসাগর সম্পর্কে আমরা সবাই এক ধরনের গল্প ভালোবাসি, গল্প তো আসবেই। আর বিদ্যাসাগর মহান, অসাধারণ, অনেক উচ্চে তার স্থান। মানুষ হিসেবে তার যে বেদনা ছিল, মানুষ হিসেবে তিনি যেখানে কষ্ট পেয়েছেন, ব্যর্থ হয়েছেন, আক্রান্ত হয়েছেন, সেই খবরগুলোকে তেমন করে দেখা হয় না। আজ 200 বছর পরে তার জন্মে এরকম কিছু কথা ভাবতে ইচ্ছে করে বলে এরকম সন্ধ্যায় আপনাদের মুখোমুখি হতে চাইছি। আমার মনে হয়েছে জীবৎকালে খ্যাতিমান ও কীর্তিমান জনপ্রিয় ছিলেন বিদ্যাসাগর, একদিকে যেমন তেমনি তার কাজকর্মের জন্যই সমালোচিত ছিল। তত্ত্ববোধিনী পত্রিকায় তার ছবি ছাপা হয়েছে এবং তার ছবি বিক্রিও হয়েছে বাজারে। আবার একই সঙ্গে তিনি আক্রান্ত এবং অভিনন্দিত, এটা আমরা দেখতে পাচ্ছি। এই বাংলায় তার মৃত্যুর পর দুবার তার মূর্তি মণ্ডপাত করেছি আমরা। তার স্মরণ বাঙালি জাতির কাছে তবু অনিবার্য দায় ও দায়িত্ব। এখনো পাশ্চাত্য সভ্যতা সামগ্রিক আগ্রাসনের ও ধ্বংসমুখী সংস্কৃতির দুর্যোগের দিনেও যে আমরা কজন বাঙালি কিছুটা ঊর্ধ্বশীল, কিছুটা জিজিবিষু, তার পেছনে রয়েছে 19 শতকের এই বিশাল মনীষা তরুণ ছায়া। এরকম ভাবি আমি। বিদ্যাসাগরের সময়কালটা 19বিংশ শতকের দ্বিতীয় দশক থেকে বাংলা ছিল ইংরেজ শাসনের প্রতি অনুগত। যে সময় বিদ্যাসাগর জন্মাচ্ছে, কথা উঠেছে, আজকেও কথা উঠেছে যে ইংরেজ আমলে বিদ্যাসাগর ইংরেজ প্রশাসকদের তাবেদার ছিলেন, তাই না বন্ধুপাত করেছে 70-এর দশকে। কথাটা বিবেচনার জন্য রাখি আপনাদের কাছে। আমাদের ভাবার সময় হয়েছে যে বিদ্যাসাগর যাদের সাহায্য নিয়েছিলেন, না নিয়ে উপায় ছিল না। যে বণিক প্রশাসকের ইচ্ছা ছিল এদেশে শিক্ষা প্রচার, শিক্ষা প্রসার, উদ্দেশ্যটা আমাদের শিক্ষিত করার জন্য না, ওদের কেরানি বানাবার জন্য। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে যখন শিক্ষা বিষয়ে কাজ শুরু করলো সরকার, বিদ্যাসাগর যুবক শুরু করলেন এই দায়িত্ব গ্রহণ নিয়ে কাজ করতে। ব্যাপারটাকে এরকম কি ভাববো না যে ইংরেজ সরকার চেয়েছে আমাদের কেরানি বানাতে, আর বিদ্যাসাগর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের মানুষ করতে চেয়েছিলেন। দক্ষ নাবিক পালতোলা নৌকোয় যারা চালাতেন, তারা হাওয়া যেদিক থেকে আসে পালে লাগিয়ে নিতেন চিঠি এবং নিজের গতিপথে নৌকোকে নিয়ে যেতেন। 19 শতকে এই কাজটা বিদ্যাসাগর করেছিলেন। কি চেষ্টা, কি গভীর কৌশল, হ্যাঁ আমি কৌশল শব্দটাই নিচ্ছি, এবং সতর্কতায়, সেটা তার জীবন দেখলে বোঝা যাবে। কাজকর্মের দিকে সারাটা জীবন তিনি যেভাবে এগিয়েছেন ইংরেজদের সাহায্য নিয়ে, সেটা দেখতে গেলে তার প্রস্তুতি পর্বটা একটু দেখে নিই। মাত্র 9 বছর বয়সে তিনি যখন 1829-এ সংস্কৃত কলেজে ভর্তি হলেন, তারপর 15 বছর বয়সে 1835-এ তিনি সাহিত্য শ্রেণীতে রেজাল্টের ভিত্তিতে বিদ্যাসাগর এই উপাধি পেলেন। আমাদের কাছে একটা ধারণা আছে যে সংস্কৃত কলেজ থেকে পাশ করে তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। খোঁজ নিয়ে দেখা যায় যে ব্যাপারটা ঠিক তা নয়। 1920
1935-এ সাহিত্য শ্রেণীর রেজাল্টের ভিত্তিতে তাকে বিদ্যাসাগর এই উপাধি দেওয়া হয়েছে। এখনকার মতো নয়, তখন এক একটা বিষয় নিয়ে এক একটা শ্রেণী ছিল, ক্লাস। তাতে পরীক্ষায় বসলে ভালো রেজাল্ট মন্দ রেজাল্ট এখন তো নম্বরের ভিত্তিতে করে দেওয়া হয়। তখন উপাধি দানের ভিত্তিতে হতো। যতদূর মনে হয় বিদ্যারত্ন, বিদ্যাসাগর এবং বিদ্যালঙ্কার এই স্টেজগুলো ছিল। বিদ্যাসাগর খুব ভালো রেজাল্ট করলে বোধহয় বিদ্যারত্ন পেতেন, আর খুব খারাপ রেজাল্ট করলে বিদ্যালঙ্কার হতেন। বিদ্যাসাগর ওই সময় অনেকেই ছিলেন, বিদ্যাসাগর ছিলেন। ঈশ্বরচন্দ্র কেবল বিদ্যাসাগর নামে চিহ্নিত করেন রেজাল্টের জন্য নয়, বিদ্যাসাগর চিহ্নিত করেন তার ব্যক্তিত্বের জন্য। এটা আমরা বলতে চাইছি। পড়াশোনা যদি শেষ না করে 1837-এ তিনি যখন ল কমিটির পরীক্ষায় পাস করলেন, তখন একটা অফার পেয়েছিলেন চাকরি। অভাব তো ছিলই, পিতা প্রায় 3 টাকা না 5 টাকা বেতনে কাজ করতেন। তো ছেলে যখন পড়াশোনা করছে চাকরি পাওয়ার জন্য, তো সেই চাকরি যখন পেয়েছিলেন ল কলেজের জজিয়তি পণ্ডিতের কাজ, তো ইংরেজ বিচারকদের হিন্দু শাস্ত্রের পরামর্শ লাভের চাকরি, এবং তাকে চলে যেতে হতো ত্রিপুরায়, পোস্টিং হতো। আশ্চর্যজনকভাবে সেই চাকরিটা নিতে দেননি তার পিতা, পড়াশোনা শেষ করতে বলেছিলেন। যদি এরকম হতো যে বিদ্যাসাগর চাকরি নিয়ে চলে গেলেন ত্রিপুরায়, তারপর আজ 200 বছর পরে আমরা কি আলোচনা করতাম সেটা একটু ভাবতে হবে। ইতিহাস বোধহয় অন্যরকম হতো। বাংলার জন্য যে বিদ্যাসাগরকে কাজ করতে দেখছি সেটা হয়তো অন্যরকম হতো, জানি না। 1840 পর্যন্ত তিনি শিক্ষা সমাপন করলেন এবং 41 থেকে তার কাজ শুরু হলো। কাজের ইতিহাস আমরা জানি। ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি নিলেন, তারপর সংস্কৃত কলেজে গেলেন। সংস্কৃত কলেজের সেক্রেটারি পদ ছিল, প্রিন্সিপাল পোস্ট ছিল না, প্রিন্সিপাল পোস্টটাই তখন ছিল। সেক্রেটারি পোস্টে এলেন, কি বলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টে এলেন। সেক্রেটারির সঙ্গে বিরোধ এবং সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিচ্ছে, আবার ফোর্ট উইলিয়াম চলে যাচ্ছে। এবং সেক্রেটারির সঙ্গে যে মতবিরোধ হয়েছিল, সেই মতবিরোধটাকে সূত্র করে দেখা যাচ্ছে যে বিদ্যাসাগরের প্রত্যাবর্তনটা অন্যরকম। তার দাবি ছিল প্রিন্সিপাল পোস্ট তৈরি করতে হবে এবং সেখানে সংস্কৃত কলেজের সমস্ত দায়িত্ব নিয়ে যদি তাকে আনা হয় তবে আসবে। প্রথমে অধ্যাপক পদে এসে অল্পদিনের মতো, সেটা হলো শিক্ষা দপ্তরের সঙ্গে বোঝাপড়াটা তিনি করেছেন। লক্ষ্য করার ব্যাপার, এই বোঝাপড়ার ক্ষেত্রে কখনো বিদ্যাসাগর কিন্তু তাবেদারিটা করেননি। আমি এই কথাটা বোঝাতে চাইছি যে বিদ্যাসাগর মেরুদণ্ড সোজা করে সব ক্ষেত্রেই কাজ করেছেন, তার কর্মজীবনে করেছেন এবং সবশেষে সামাজিক ক্ষেত্রে করেছেন। কিন্তু জীবন সায়ান্নে গিয়ে দেখা যাবে যে মানুষটি বিয়ে করছেন ভেতরে ভেতরে। আমি সময় সাথে বলে দিচ্ছেন, 8 ঘন্টা বলতে হবে, অনেক অংশ বাদ দিয়ে বলছি যে শেষ ক্ষেত্রে এসে দেখা যাবে যে কলেজের চাকরি, প্রিন্সিপালের চাকরি তিনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পেছনে সাধারণভাবে 3-4টে সূত্র আমাকে ভাবতে হচ্ছে। এক হচ্ছে কলেজে পঠন পাঠন ব্যাপারে তিনি যখন সংস্কৃত কলেজে এলেন, সিলেবাস বদলে দিলেন, নতুন নতুন কাজকর্মের যে ফরমান নিয়ে এলেন, তার মধ্যে সিলেবাসের ব্যাপারটা গুরুত্ব দিয়েছিলেন খুব। এই প্রস্তাবটা যখন গেল, ইংরেজ শিক্ষা দপ্তর, ইংরেজ শাসক খুব প্রতিবাদ করলো না, কিন্তু প্রচ্ছন্নভাবে তার বিরুদ্ধে
একটি প্রশাসনিক পদক্ষেপ। বেনারস ইউনিভার্সিটি সংস্কৃত কলেজে বেনারস সংস্কৃত কলেজে প্রিন্সিপালকে পরিদর্শক হিসেবে আনলো বিদ্যাসাগরের কাজকর্ম। প্রথম আঘাত পেলেন তিনি। সেই পরিদর্শকের কাজ হলো যে এই বিষয়টা নিয়ে যা তিনি পড়ানোর ক্ষেত্রে বলেছেন সেগুলো বদলাবার কথা হলো। কর্তৃপক্ষের সঙ্গে এই ব্যাপারে সংঘাত দেখা গেল। বিদ্যাসাগর সরাসরি লিখলেন যে যে উদ্দেশ্যে তিনি শিক্ষার এই পরিবর্তনটা এনেছেন সিলেবাসটা, সেটা এক্ষুনি বদল করা যাবে না। সংস্কার মুক্ত যে পড়াশোনার কথা ভাবা হচ্ছে, সেক্ষেত্রে এইসব বই রাখলে অসুবিধে আছে, স্পষ্ট জানাবে। তখন কি বলবো, পদত্যাগের কথা বলে ভাবেনি। তারপরে এলো সিপাহী বিদ্রোহ। কলেজ ছাড়তে হবে, সিপাহীরা এসে থাকবে, তার চিকিৎসা হবে এইখানে সংস্কৃত কলেজে। বউবাজারে ঘর ভাড়া করা হবে। ইংরেজ সরকার নির্দেশ পাঠালো যে কলেজ ছেড়ে ওখানে চলে যেতে হবে। পঠন পাঠনের কি হবে সে তোমরা দেখে নাও, আমরা ভাড়া দিচ্ছি, ঘর ঠিক করো। বিদ্যাসাগর চলে গেল। তারপরে আরেকটা ব্যাপার ছিল, যেখানে মূলত শিক্ষা দপ্তরের সঙ্গে তার গণ্ডগোলটা ছিল, যে ডিরেক্টর মিস্টার গর্ডন ইউ তিনি বিদ্যাসাগরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেন। বিদ্যাসাগরের সিলেবাসমুখী বইগুলোকে বুক সোসাইটি থেকে ছাপার প্রস্তাব দেওয়া হয়। বিদ্যাসাগর বললেন না। দ্বিতীয় কথা, সংস্কৃত কলেজে যেসব লোক নিয়োগ করা হয়, কিভাবে নিয়োগ করা হয়, বিদ্যাসাগর বললেন ওই তোমরা বিজ্ঞাপন দেবে, অ্যাপ্লিকেশন আসবে, ইন্টারভিউ হবে, দেব, তাতে তোমাদের লোক ঢুকবে, আমি কাজের লোক চাইছি, সেটা নেওয়া যাবে না। তিনি দুটো অ্যাপয়েন্টমেন্ট তো দিয়েই দিয়েছিলেন। এর মধ্যে সরকার সরাসরি তাকে বাধা দিল যে দুটো দিয়েছ, এরপর আর কিন্তু এই কাজ চলবে। সংঘাত দেখা। আরেকটা ব্যাপার ছিল, নারী শিক্ষার জন্য সরকারি একটা দিক বেরিয়েছিল। সেই সূত্রে 88টা স্কুল করা হয়েছিল, ভার্নাকুলার স্কুল। বিদ্যাসাগর নিজে তখন ইন্সপেক্টর পদে ছিলেন, যৌথভাবে 200 টাকা আলাদা বেতন পেতেন। তো সেই সময় যে 40টার মতো মহিলা বিদ্যালয় খুলে দিয়েছিলেন বিদ্যাসাগর। কেউ তার টাকা দিতে চাইলেন না। বিদ্যাসাগর বললেন আমি চালাবো। বাড়িগুলো তৈরি করে দিত গ্রামের লোকেরা, যে এলাকায় স্কুল হতো, আর 50 টাকা মাসে দেওয়া হতো স্কুলগুলোর জন্য। সেই স্কুল বিদ্যাসাগর বললেন ওরা সরকার না দিলে আমি চালাবো। এই সমস্ত সংঘাতগুলো বঞ্চিত হচ্ছিল বিদ্যাসাগরের মনে। আর যখন বলা হলো অন্য একজন পরিদর্শক রাখা হচ্ছে, তিনি বললেন একজন ইংরেজ যদি হতো তাহলে এইরকম ক্ষেত্রে সে চাকরিটা করতো কিনা সন্দেহ। এরপর দেখা যাবে যে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। চাকরি ছাড়ার সুবাদে অনেকে বলেছেন, অশোকবঙ্গোদয় আমাকে একটু আগে বললেন যে চাকরি ছাড়ার পর বিদ্যাসাগর নাকি আবার ফিরে চাকরিটা যাতে থাকে তার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। এই খবরটা যদি ঠিক হয়, কেন করেছিলেন সে খবরটা জোগাড় করতে হবে, অন্তত আমি এই মুহূর্তে জোগাড় করতে পারিনি। তো অন্য ক্ষেত্রে দেখা যাবে যে নারী শিক্ষা বা কি বলবো যে নারী বাল্য বিবাহ নিরোধ ইত্যাদির ক্ষেত্রে বিদ্যাসাগর যখন বেড়া শেষ, তখন যে একটা সমস্যার মধ্যে পড়েছিলেন, শারীরিক অসুস্থতা তো ছিল। একটা ব্যাপার আছে, সেখানে পারিবারিক অশান্তি তৈরি হয়েছিল। তখন চন্দননগরে থাকেন অনেক সময়,
তা ওই সময় বাল্যবিবাহ নিরোধের জন্য সরকার চেষ্টা করেছে। বিদ্যাসাগরের মতামত চাওয়া হয়েছিল। সেই মতামতে বিদ্যাসাগর একটা কম্প্রোমাইজের মতন সিদ্ধান্ত জানিয়েছিলেন। সেটা আমি একটু বলি। বিষয়টা ছিল সহবাস সম্মতি আইন। কত কম বয়সে বিবাহ হবে বা হবে না, বিদ্যাসাগরের পরামর্শ চাওয়া হয়েছিল। বিদ্যাসাগর যে রিপোর্টটা পাঠিয়েছিলেন তখন খুবই অসুস্থ তিনি, এবং প্রায় পুরাতনপন্থী তার সিদ্ধান্ত বলে অনেকে অভিযুক্ত করেছিলেন। বিদ্যাসাগর যেটা লিখে পাঠিয়েছিলেন সেটা এরকম: আমার প্রস্তাব এই যে স্ত্রীর রজস্বলা করিবার পূর্বে তৎসহবাস দণ্ডনীয় অপরাধ বলিয়া নির্দিষ্ট হোক। অধিকাংশ বালিকা ত্রয়োদশ, চতুর্দশ অথবা পঞ্চদশ বয়সের পূর্বে প্রায় রজস্বলা হয় না। সুতরাং আমার প্রস্তাব বিধিবদ্ধ হইলে তাহাদিগকে প্রস্তাবিত আইন অপেক্ষাকৃত বাস্তবিক ও অধিকতর প্রশস্ত আশ্রয় প্রদানে সমর্থ হইবে। তৎসঙ্গে ধর্মানুষ্ঠানের বিরোধী বলিয়া উক্ত বিধির বিরুদ্ধে কোন প্রকার আপত্তি উত্থাপিত হওয়া সম্ভব নয়। ইংরেজিতে লেখা এই চিঠি বাংলা অনুবাদ করেছেন জীবনীকার বিহারীলাল সরকার। আমি সেখান থেকে নিয়েছি। একটা কৌশলী মনোভাব আছে এখানে। ওরা এজ লিমিট করতে চেয়েছে, আর বিদ্যাসাগর বললেন রজস্বলা হওয়াটাকে সামনে রাখো, কেননা শাস্ত্র এরকম বলেছে। একদিকে শাস্ত্রকে রক্ষা, অন্যদিকে সরকারের উদ্দেশ্যকে মান্যতা দেওয়া। যদিও বিদ্যাসাগরের এই প্রস্তাব সরকার নেয়নি। তা আরেকটা ব্যাপার বলি সবশেষে, হিন্দু ফ্যামিলি অ্যানিমিটি ফান্ড বলে বিদ্যাসাগর প্রায় এলআইসির মতন একটা ব্যবস্থা করেছে। তাতে দেখানো হয়েছিল যে 1872 জুনে তিনি এটা শুরু করেছিলেন যে মৃত ব্যক্তির স্ত্রী যাবজ্জীবন 5 টাকা মাসে পাবে। যদি পেতে হয়, এমন ব্যবস্থা যদি কেউ করতে চায়, তাহলে এখন মাসে 2 টাকা 4 আনা করে জমা রাখতে হবে। এইরকম 10 টাকা সংস্থানের জন্য দ্বিগুণ 30 টাকা পর্যন্ত সংস্থান থাকে। এতেও বিদ্যাসাগর টিকতে পারলেন না। আমাদের এলআইসি তখন আসেনি। ঠাকুর পরিবার একটা এলআইসি স্কিম করেছিলেন, সেটা পরের প্রজন্মের কাজ। তা এটা ট্রাস্টি ছিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগরের নামে অনেকে টাকা রাখছিলেন। টাকা যখন ঠিক ব্যবহার হলো না, তখন বিদ্যাসাগর 2 বছরের পরে ছেড়ে দিলেন, এবং এজন্য অনেকে বিরক্ত হয়েছিল। তার জীবনীকার এরকম লিখবেন: 10 মিডিয়া একসঙ্গে থাকিতে পারে না, এখন সকলেই স্বাধীন, সকলেই আপন মতের অবলম্বী। দেশের লোকে এ বিষয়ে গতি বিকৃত পথে যাইতেছে, কিন্তু কালো প্রভাব ও তীব্র তেজের নিকট ক্ষুদ্র ব্যক্তির ক্ষুদ্র তেজ টিকিবে কেন? 3 বছরের মধ্যে বিদ্যাসাগরকে হাল ছাড়িতে হইল। এই ছিল বিদ্যাসাগর, যিনি পারিবারিক জীবনেও মুক্ত হতাশার মুখোমুখি হলেন, এবং শেষ বেলা বলতে মৃত্যুর 22 বছর আগে একটা চিঠি লিখছেন। চিঠি বাবাকে। আমি সেই চিঠিটা পড়ে আজকে কথা শেষ করব। মৃত্যুর 22 বছর আগে 25 অগ্রহায়ণ 1276 ভগ্ন স্বাস্থ্য ও ভগ্ন মনোরথ বিদ্যাসাগর নিজের গ্রাম, আত্মীয় স্বজন, এমনকি পুত্র ও স্ত্রী দীনময়ীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সংকল্প করলেন। তখন পিতা ঠাকুরদাসকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে প্রকাশ পাচ্ছে এই নিঃসঙ্গ মানুষটি রক্তাক্ত যন্ত্রণার ছবি। আমি অংশ বিশেষ করছি। নানা কারণে আমার মনে সম্পূর্ণ বৈরাগ্য জন্মে আছে। আমার
ক্ষণকালের জন্য সাংসারিক কোনো বিষয়ে লিপ্ত থাকিতে বা কাহার সহিত কোনো সংস্রব রাখিতে ইচ্ছা নাই। বিশেষত ইদানিং আমার মনের ও শরীরের যেরূপ অবস্থা ঘটিয়াছে, তাতে সাংসারিক বিষয়ে সংশ্লিষ্ট থাকিলে অধিক দিন বাঁচিব এরূপ বোধ হয় না। এই জন্য স্থির করিয়াছি, যতদূর পারি নিশ্চিন্ত হইয়া জীবনের অবশিষ্ট ভাগ নিবৃতভাবে অতিবাহিত করিব। সাংসারিক বিষয়ে আমার মতো হতভাগ্য আর দেখিতে পাওয়া যায় না। সকলকে সন্তুষ্ট করিবার নিমিত্ত প্রাণপণে যত্ন করিয়াছি, কিন্তু অবশেষে বুঝিতে পারিয়াছি সে বিষয়ে কোনো অংশে কৃতকার্য করিতে পারি নাই। যে সকলকে সন্তুষ্ট করিতে চেষ্টা পায়, সে কাহাকেও সন্তুষ্ট করিতে পারে না। এই প্রাচীন কথা কোনো ক্রমে অযথা নহে। সংসারী লোক যে সকল ব্যক্তির কাছে দয়া ও স্নেহের আকাঙ্ক্ষা করে, তাহাদের একজনের অন্তঃকরণে যে আমার উপর দয়া ও স্নেহের বেশ মাত্র নাই, সে বিষয়ে কোনো মাত্র সংশয় নাই। এইরূপ অবস্থায় সাংসারিক বিষয়ে লিপ্ত থাকিয়া ক্লেশ ভোগ করা নিরবচ্ছিন্ন মূর্খতার কর্ম। ধন্যবাদ। আমি প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আপনাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে। আর মঞ্চে রয়েছেন গুণী ব্যক্তিরা, আপনাদের আমার সামনে অনেক গুণী ব্যক্তিরা রয়েছেন। তো আমি সকলকে অনুমতি নিয়ে আমি বিদ্যাসাগর মশাইয়ের কিছুটা বলবো, আমার 10-15 মিনিট। আমি জানি ডক্টর অমিয় সামন্ত প্রচুর কাজ, আমি চোখ করে বসিয়ে রাখবো না। তো আমি যে বিষয়টা বলার চেষ্টা করব, এই বিষয়টা না বিহারীলাল সরকারের বইতে নেই, না চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের বইতে নেই। এই বিষয়টা সাধারণত উপেক্ষিত অথবা একেবারে লেখা হয়নি, অথবা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ছুঁয়ে যাওয়া হয়েছে। বিষয়টা হলো যে চিকিৎসক বিদ্যাসাগর না, তিনি তো চিকিৎসক ছিলেন, চিকিৎসা বিদ্যা অর্জন করেছিলেন পড়াশোনা করে, এবং চিকিৎসা করতেন, গরিব মানুষদের চিকিৎসা করতেন বিনা পয়সা ইত্যাদি আমরা জানি। আর এবার সেটা আমি বিশেষ সংখ্যায় লিখেছি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে কলকাতা মেডিকেল কলেজের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জায়গাটুকু আমি আপনাদের জানাতে চাইছি, যেটা প্রায় কোথাও লেখাই নেই। জীবনীকাররা যাদের নাম করলাম তাদের বইতে নেই। এটা বলবার আগে আমি কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার সময়টা একটুখানি বলে নিচ্ছি, তারপরে বিদ্যাসাগর মশাই চলে যাবো। আর ভালো লাগে এই জন্য যে আমি কলকাতা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম, সেই 1968 সালে ঢুকেছিলাম। তারপর যখন শুনলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই কলকাতা মেডিকেল কলেজে বহুবার এসেছেন, কি কি বিষয় এসেছিলেন আমি বলবো, তখন আমার মন খারাপ হয়ে যেত। এইখানে এই আমরা যেখানে কাজ করছি, এই অ্যানাটমি লেকচার থিয়েটার, সম্ভবত অ্যানাটমি লেকচার থিয়েটারে উনি আসেন পরীক্ষা নিয়ে, এই বলেছে পরীক্ষা নিয়ে আপনাদের আমি সে কথাই বলি। তার আগে আমি 1-2 মিনিট কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাটা বলে নিন, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে। ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, একটু ভুল বললাম, এশিয়ার প্রথম মেডিকেল কলেজ হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। আর সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে 28শে জানুয়ারি। আর তখন উইলিয়াম বেন্টিং সাহেব তখন গভর্নর ছিলেন, তিনি ঘোষণা করলেন। তার আগে কি কোনো ডাক্তারি পড়ানোর মতো কোনো জায়গা ছিল না? ছিল।
কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার আগে 3টে ছিল, সরকারিভাবে 3টে মেডিকেল স্কুল ছিল, কলেজ না, স্কুল। আগে 3টে মেডিকেল বিদ্যালয়, সেখানে ডাক্তার তৈরি হতো। 2.5 বছর 3 বছরের কোর্সে পড়ে। প্রথমটি তৈরি হয়েছিল 1822 সালে 21শে জুন। তার নাম ছিল স্কুল ফর নেটিভ ডক্টরস। এখানে পড়ানো 1 বছরের মধ্যে নামটা পাল্টে গেল, নেটিভ মেডিকেল ইনস্টিটিউট হলো। সেটাই ছিল কলকাতা। ওখানে পড়ানো হতো ডাক্তার। তাতেও কিন্তু সামাল দেওয়া যাবে না, এই কিন্তু সরকার করছে কিন্তু নির্গম। আর এটা মনে রাখবেন, ভারতবর্ষে ব্রিটিশ রয়্যাল কলোনিয়াল যে পিরিয়ড, এই কলোনিয়াল পিরিয়ডে প্রথম ভারতবর্ষের প্রথম মেডিকেল স্কুল হচ্ছে ওই নেটিভ মেডিকেল ইনস্টিটিউট। 1822 সালে 21শে জুন। না, তার পরের বছর তৈরি হয়েছে বম্বেতে স্কুল ফর নেটিভ ডক্টরস। এটাতেও সমাধান দেওয়া যাচ্ছিল না। তখন 1827 সাল, আপনারা সবাই জানেন, 1824 সালে প্রতিষ্ঠিত হয়ে গেছে সংস্কৃত কলেজ, কলকাতা সংস্কৃত কলেজ। যারা ঢুকেছেন ওখানে তাদের মধ্যে অনেক বৈদ্য ছিল, গুপ্ত, সেন, এসব বৈদ্যরা ছিল। এমন প্রায় 10-12 জন ছিলেন পড়তে ঢুকেছিলেন সংস্কৃত কলেজে ওই 1824-25 সালে। এবং এরা কিন্তু দল পাহাড় সংস্কৃত কলেজে কিন্তু দল পাকিয়ে বলল, আরে মশাই, সংস্কৃত কলেজে যে ন্যায় ব্যাকরণ সব করে কিনা আমরা কবিরাজ বৈদ্য ফ্যামিলির ছেলে, আমাদের তো আলটিমেটলি এই কবিরাজই করতে হবে, বৈদ্যগিরি করতে হবে। তা মশাই, বৈদ্যগিরি পড়ানো হোক না সংস্কৃত কলেজে, যাতে আমরা পড়ে কমে খেতে পারি। দরখাস্ত করানো, সই করলেন দুই ছাত্ররা। দরখাস্ত গেল শিক্ষা কমিটির যিনি মাথা, এইচ উইলসন, হেনরি উইলসন, তার কাছে গেল। তিনি বললেন, হ্যাঁ ঠিক বলেছেন, এটা তো খারাপ বলেনি। আরে সংস্কৃত কলেজে যদি একটা বৈদ্য শ্রেণী করে দেয়, একটা ডাক্তারি পড়ার শ্রেণী, তাহলে এরা তো এদের ফ্যামিলির যে ট্র্যাডিশন সেটা বজায় রাখতে পারবে ওই কমিতে। আচ্ছা, আমি জিজ্ঞেস করে দিচ্ছি, ডক্টর টাইটলারকে জিজ্ঞেস করে দিচ্ছি, ডক্টর জন টাইটলার, তিনি তো আবার হিন্দু মধ্যে ম্যাথামেটিক্সের অধ্যাপক না, তিনি ম্যাথামেটিক্স অধ্যাপক হলে অসংখ্য ডাক্তার। তিনি ছিলেন নেটিভ হসপিটালের সার্জন। তাকে জিজ্ঞেস করলেন উইলসন স্যার, যে ডক্টর টাইটলার, এরা তো সব বলছে যে একটা বৈদ্য শ্রেণী করতে, এটা কতটা যথার্থতা আছে কি বলবেন? ডক্টর টাইটলার একটু সময় নেবেন, এই বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে রাখবেন, ডক্টর উইলসন কিন্তু সার্জন ছিল, ডাক্তার ছিল। আপনি বললেন এটা কাজে লাগবে। এই শুরু হলো আরেকটা মেডিকেল স্কুল। 1827 সাল, সেটা তৈরি হলো সংস্কৃত কলেজের মধ্যে। আর এই স্কুলটার নাম হলো মেডিকেল ক্লাস ইন সংস্কৃত কলেজ। সেটা 3 বছরের কোর্স। এই দেখে শুনে তার পরের মাসেই কলকাতা মাদ্রাসা, ভারতবর্ষের প্রথম গভর্নমেন্ট স্কুল, কলকাতা মাদ্রাসা বলে, আমরা কি অপরাধ করেছি? এটাও তো গভর্নমেন্টের, আমরাও তো এখানে ইউনানিটা পড়ি, আমরা ইউনানি গিরি পড়ি, তা মশাই অফিসিয়ালি ইউনানিটা আমাদের পড়ানো হোক। একইভাবে দরখাস্ত গেল উইলসন এবং টাইটলার। এরা বলে, এখন ওই 1827 সালে কয়েক মাস পরেই ওই ক্যালকাটা মাদ্রাসা, তখন ক্যালকাটা মাদ্রাসা আজকে যেখানে আছে ওই ওয়েলেসলি স্কোয়ারে, তখন ওখানে ছিল। অবশ্য শুরু হয়েছিল শিয়ালদার যেখানে বৈঠকখানা বাজার ওখানে শুরু হয়েছিল, সেটা 1782 সালে। কিন্তু আমি যে সময়টার কথা বলছি 1827, সেই সময়টা আজকে যেখানে আছে ওইখানে ছিল। ওখানে তৈরি হয়ে গেল আর একটা মেডিকেল স্কুল তৈরি হল,
মেডিকেল ক্লাস ইন ক্যালকাটা মাদ্রাস। তাহলে 3টে মেডিকেল স্কুল তৈরি হলো ডাক্তারি পড়ানোর জন্য, কলেজ নয় কিন্তু। এরা কিন্তু যে সমস্ত ডাক্তারকে এখানে ম্যানুফ্যাকচার করে ছাড়ছিল, তারা কিন্তু বেশিরভাগ মানুষকে মারছিল, মানে মারছিল, প্রাণে মারছিল। অর্থাৎ কোনোটাই প্রায় বৈজ্ঞানিক ছিল না, বেশিরভাগটাই অবৈজ্ঞানিক কথা ছিল। কমপ্লেন, অভিযোগ, একটার পর একটা অভিযোগ, কয়েকশো অভিযোগ গেল গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিংকে। গভর্নর জেনারেল দেখলে এরকম দিশতে দিশতে কাগজ অভিযোগ, আমাদের প্রাণে মারছে, আপনি কি চাকরি করবো? গভর্নর জেনারেল আমি কি জানি না, তবে সে জাতির ব্যাপার, আমি একটা তদন্ত কমিটি করে দিচ্ছি, ওরা 1 বছর সময় নিই, দেখুন এটা সত্যি, এটা সত্যি হচ্ছে। তিনি 1833 সালে অক্টোবর মাসে তিনি একটা তদন্ত কমিটি তৈরি করে দিলেন, এইটা দেখতে যে সত্যি সত্যি 3টে মেডিকেল স্কুল থেকে যে সমস্ত ছাত্ররা ডাক্তার হচ্ছে, তারা সত্যি সত্যি কতটা ডাক্তারি বিদ্যা পড়াতে পারছে, মানুষের পরিষেবা দিতে পারছে, ভালো করার জন্য। দেখুন, এই কমিটিতে 6 জন ছিল, 6 জনের মধ্যে 3 জন ডাক্তার ছিল, বাকি 3 জন নন মেডিকেল ছিল। আর এই 6 জনের মধ্যে 5 জনই ছিল ইউরোপিয়ান, 1 জন মাত্র ইন্ডিয়ান ছিল, আর তিনি হলেন রামচন্দ্র সেন। সবাই জানেন কেশবচন্দ্র সেনের বাবার বাবা, কেশবচন্দ্র সেনের বাবা কালীমোহন সেন, তার বাবা রামচন্দ্র সেন। এরা ঠিক 1 বছর গ্রামেগঞ্জে ঘুরলেন, বাংলার গ্রামেগঞ্জে ঘুরে এসে যা দেখলেন, এইরকম মোটা করে তারা লিখলেন, তদন্ত কমিটি রিপোর্ট দেবেন। এই রিপোর্ট জমা দিলেন অক্টোবর 1834, 1 বছর। বলেন কি লেখা আছে বলুন, এত পড়ার সময় বলুন, আপনারা বলুন। স্যার সব লিখে দিচ্ছে, বলুন না। আমরা বলছি স্যার মোদ্দা কথা, ওই যে 3টে স্কুল বানিয়েছেন আপনি, নেটিভ মেডিকেল ইনস্টিটিউট, মেডিকেল ক্লাস ইন সংস্কৃত কলেজ আর মেডিকেল ক্লাস ইন ক্যালকাটা মাদ্রাসা, এই 3টে স্যার তুলে দিন, তুলে দিন। মানে ডাক্তার তো হচ্ছে তো, স্যার তুলে দিন, না আরো লোক। ও তাই নাকি? আচ্ছা বেশ, আপনারা বলেছেন যেমন তুলে দেবো, তার বিকল্প কি করবো বলুন? স্যার লিখেছি, সেটাও লিখেছি স্যার, বলুন স্যার। এর বিনিময়ে 1খানা মেডিকেল কলেজ তৈরি, 1 দরকার লিখেছি, 1। আচ্ছা বেশ, আর কি লিখেছি? আর স্যার লিখেছি সেখানে পড়ানোর মাধ্যম হবে ইংরেজি। আচ্ছা বেশ, আর কি লিখেছি? আর সেটা স্যার অ্যাফিলিয়েশন হবে লন্ডন ইউনিভার্সিটির সঙ্গে, কারণ তখন ভারতবর্ষের কোথাও ইউনিভার্সিটি নেই। 1834 পরিকল্পনা হচ্ছে ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি, আপনারা সবাই জানেন, ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি কলকাতা বিশ্ববিদ্যালয়, 24শে জানুয়ারি 1857। তারপরেরটা ওই একই বছরে বম্বে ইউনিভার্সিটি, তারপরেরটা ওই একই বছরে মাদ্রাস ইউনিভার্সিটি। আচ্ছা ঠিক আছে, আপনারা যা বললেন তিনি লিখলেন। উনি ঘোষণা করতে 2-3 মাস সময় নিয়েছেন। অক্টোবর 1834, উনি 3 মাস সময় ছিলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 1835। 28শে জানুয়ারি তিনি ঘোষণা করে দিলেন যে আজ থেকে একটি মেডিকেল কলেজ তৈরি হলো ভারতবর্ষে, সেটির নাম ক্যালকাটা মেডিকেল কলেজ। এটা ইংরেজির মাধ্যমে পড়ানো হবে, এটা লন্ডন ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন, সমস্ত সার্টিফিকেট যা দেওয়া হবে কলকাতা মেডিকেল কলেজই দেবে, কিন্তু অ্যাফিলিয়েশন থাকবে লন্ডন ইউনিভার্সিটি। লন্ডন ইউনিভার্সিটি এমডি যা, মানে ব্যাচেলর অফ মেডিসিন আর কি, লন্ডন ইউনিভার্সিটি এমডি ইজ ইকুয়াল টু দি ডিগ্রি given by Calcutta Medical College. আর Calcutta Medical College দিতে শুরু করলো GMCB, Graduate of Medical College of Bangalore। তৈরি হয়ে গেল, শুরু হয়ে গেল, ডিসেকশন হলো, সে তো বলতে যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার যেটা হলো, প্রথম বছর ডাক্তার হয়ে বেরোচ্ছে 1839, মানে 1838 নভেম্বর ডিসেম্বর পরীক্ষা হচ্ছে এবং 1839 জানুয়ারিতে শেষ হচ্ছে। পরীক্ষা দিচ্ছে 11 জন, ছাত্র ছিল 50 জন, 50 জনকে নেব না, এখন তৈরি হবে। ওরা পরীক্ষা দিয়ে 11 জনকে ঠিক করে, 11 জন
11 জন পাস করলো। 11 জনের মধ্যে ভাবুন, ওরাল পরীক্ষা নিয়ে প্রিম 50 জন থেকে 11 জনকে বার করা হয়েছে। আমরা ধরে নিতে পারি 11 জন পাস করলো। পাস করলো 4 জন। এত কঠিন পরীক্ষা ছিল, কেননা ওই বলা আছে অ্যাট পার উইথ লন্ডন ইউনিভার্সিটি। সুতরাং লন্ডন ইউনিভার্সিটির নিয়মকানুন মেনে পরীক্ষা দিতে গেলে ওই 4 জন পাস আকাঙ্ক্ষা করে গেলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই কি করলেন আপনারা? আমরা চাইছি আরো বেশি করে ডাক্তার বেরো। এত বড় ভারতবর্ষ, এই 4 জন ডাক্তারের কতটা পরিষেবা দেবো আমরা? ওইখানে লাহোর থেকে শুরু করে এখানে ব্রহ্মদেশ, এই 4 জন ডাক্তার কি করবো? আমাদের কিছু করার নেই। কলেজ কাউন্সিলগুলো, মেডিকেল কলেজ কাউন্সিল, কারণ আমাদের হাত পা বেঁধে দিয়েছে লন্ডন ইউনিভার্সিটি। কি করবো? গভর্নমেন্ট বলছে তুই যা কিছু করতে যা কলকাতা মেডিকেল কলেজ, আমি আর একটা শ্রেণী বানিয়ে দিচ্ছি চাকরি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর একটা শ্রেণী বানিয়ে দিল ওই ক্যালকাটা মেডিকেল কলেজের ক্যাম্পাসের ভেতরে সরকারিভাবে। সেটাতে পড়ানো হবে হিন্দুস্তানি ভাষায়। এটা ডিপ্লোমা কোর্স, ডিগ্রি কোর্স, 3 বছরের কোর্স। আগে যেটা ইংরেজি মিডিয়ামে পড়ানো হচ্ছে সেটা 6 বছরের কোর্স। আজকে অবশ্য কলকাতা মেডিকেল কলেজে যেগুলো পড়ানো হয় ডাক্তারি 4.5 বছর। আমরা বলেছি 5 বছরের কোর্স, কিন্তু শুরু হয়েছিল 6 বছরের কোর্স। তো যা আবার হলো 1839 1 অক্টোবর একটা নতুন সেকশন খোলা হলো, যেখানে হিন্দুস্তানি ভাষায় এবং উর্দু ভাষায় চাকরি করানো হচ্ছে সরকারিভাবে। সেখানে অনেক জন ঢুকতে হবে, কারণ সেটা ডিপ্লোমা কোর্স, 3 বছরের কোর্স। ওরা বেরোবে পাস করে আর যাবে যুদ্ধক্ষেত্রে। তখন যুদ্ধ প্রচুর হতো, আর নিজীয় সৈন্য সামন্তরা চিকিৎসা অবলম্বন করত। তাদের অন্তত সেবা করে বাঁচিয়ে তোলা যায়, এই জন্যই আসলে এই সেকশনটা। এখানেও পাস করতে শুরু করলো 15 জন 20 জন। বিপদে পড়ে গেল, মাথার চুল ছিঁড়ছে গভর্নমেন্ট। কি হচ্ছে? কলকাতা মেডিকেল কলেজের কাউন্সিল কি করছে? ভাবতে ভাবতে একটা উপায় বার করছেন রামকমল সেন। আর তখন সদ্য এসেছেন 1842, মারা গেছেন ডেভিড হেয়ার 1842-তে 1 জুন। তিনি ছিলেন মেডিকেল কলেজের সেক্রেটারি। এবং এটাও জেনে রাখুন, কোন একটা মেডিকেল কলেজের সর্বোচ্চ পদাধিকারী একজন নন মেডিকেল পার্সন পৃথিবীর ইতিহাসে হয়নি, একমাত্র মেডিকেল কলেজ। এই ডেভিড হেয়ার স্যার নন মেডিকেল পার্সন, তিনি কলকাতা মেডিকেল কলেজের সর্বোচ্চ পদে আসীন ছিলেন। প্রিন্সিপাল, নামটা প্রিন্সিপাল ছিল না, সেক্রেটারি ছিল, কিন্তু তখন প্রিন্সিপাল ছিল। মারা যেতে সেই সেক্রেটারি পদে যিনি এলেন, অর্থাৎ তিনি প্রিন্সিপাল, তিনি ডাক্তারবাবু, তার নাম ডক্টর মট। এই ডক্টর মটের সঙ্গে প্রচুর চিরিচার্চারি হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডক্টর মট এলেন, ফেডারেল জন মট, F.J. মট, তিনি এলেন। ইনি একটু বিদ্যাসাগর মশাই একটু বয়সে বড়, 5 বছরের বড়। এনার জন্ম 1815 সালে। তিনি এলেন। তিনি তখন রামকমল সেনের সঙ্গে বসলেন, বসে ঠিক করলেন যে কি করা যায় বলতো, করে হিন্দি সেকশনে, মানে উর্দু আর হিন্দুস্তানি সেকশনে ওখানে কম পাস করছে, ওখানে ইংলিশ সেকশনে প্রত্যেক বছর 4 জন 3 জন পাস করছে। এইভাবে কি এত বড় দেশ থেকে পরিষেবা দেওয়া যায়? কিছু করুন। রামকমল সেনের মাথা থেকে বেরোল, বোঝায় এখানে সব বাঙালি, বাংলার পাড়া ভর্তি হয়ে যাবে, দেখবেন পাস করবে। কথাটা মাথায় ঢুকে গেল ডক্টর মট। আপনি একটা প্রজেক্ট দিন। এটা 1843 কথা বলছি। পরের বছর 1844 রামকমল সেন মারা গেছে। তো একটা প্রজেক্ট তৈরি করলেন রামকমল সেন, বাংলায় ডাক্তারি পড়া। সেই প্রজেক্টে জমা করলো কাউন্সিল। কাউন্সিল সবাই বলল না, এটা ঠিক হচ্ছে না, এটা হবে না, এটা কোনো মেরিট নেই, বলে ওই সেই খুশি করে। এবার যখন ক্রাইসিস যখন বেড়ে চলেছে, সময়টা 1851, 1851 সাল, ক্রাইসিস বেড়ে গেছে, টাকা কম, কি করবে? তখন কিন্তু আবার ডক্টর মট তখন আছে। ডক্টর মট অনেক দিন ছিলেন। আমরা না ওইটা ভারত বন্ধু কিছু মানে সাহেব, যেমন ডেভিড হেয়ার, রিকর্ডার বেতনসে বলি তো, তেমনি ছিলেন এই F.J. ওয়াটস, ভারত বন্ধু সাহেব।
তিনি কাছে ওই সিন্ধুকে ঢোকানো আছে একখানা আমাদের বাংলায় সেকশনও করলে না। ডক্টর জ্যাকসন বললেন, তিনি তখন পড়াতেন মেডিকেল কলেজে, তিনি বললেন আমি একটা করে দিচ্ছি স্যার, বাংলায় ডাক্তারি পড়ানো একটা প্রজেক্ট আছে, কম করবো করা হলো। ডক্টর জ্যাকসন তিনি বললেন, বলে একটু তো আপনি করেছেন ঠিক আছে, কিন্তু ওই রামকমল সেন আর আমি দুজনে মিলে করেছিলাম, ওটা বাদ করবো সিন্ধু থেকে। উনি মারা গেছেন রামকমল সেন, বাদ ওটা বাদ করানো, দুটো মিলিয়ে না এনে এটা একটু করে একটু সেটা নিয়ে আলটিমেটলি একটা খারাপ প্রজেক্ট বাংলায় ডাক্তারি পড়ানো হবে সরকারিভাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পড়াবে, ব্রিটিশ গভর্নমেন্ট এবং কলকাতা মেডিকেল কলেজের মধ্যে। এরা সারা পৃথিবীতে ডাক্তার বলে স্বীকৃতি, যেমন বলার তেমনি কাজ শুরু হয়ে গেল, বাইলস তৈরি হয়ে গেল, 10 দফা বাইলস সব আছে আমার কাছে, 10 দফা বাইলস তৈরি হয়ে গেল। খবরের কাগজে ওই সংবাদ প্রভাবে পাঠানো হলো, বিজ্ঞাপন দেওয়া হলো যে বাংলায় ডাক্তারি পড়ানো হবে, আপনার সব দরখাস্ত দিন, টিকিট করবেন। আচ্ছা পড়বে সব যে স্কুল থেকে, হিন্দু স্কুল থেকে, আর ওই জেনারেল অ্যাসেম্বলি আর যেটা সরিষার ফল, ওইখান থেকে সব ছালেরা আসবে, এসে পড়তে হবে। তো সব জমা দিন, আমি করতে চাই, আমি করতে চাই, সব জমা দিন। আচ্ছা কি লেখা আছে বলতো, বাইলের সেকেন্ড দফাতে কি লেখা আছে? 10টা বাইলের সেকেন্ড দফাতে লেখা আছে প্রত্যেক বছরে 50 জন মাত্র ছাত্র নেয়। এই বলেছে এই আর 100 জন ভালো আছে সব, কিন্তু লেখা হয়ে গেছে, পাস হয়ে গেছে কাউন্সিল। কি করা যাবে? একটা কাজ করুন, এই 50 জন যাতে ঢুকতে পারে ব্যবস্থা, কারণ 50 জন পাস করুন, তাহলে পরিষেবাটা দেওয়া যাবে। এইটুকু ভাবনা চলছে, বিজ্ঞাপন দিয়ে দেওয়া হলো। আচ্ছা আর একটা কথা বলুন তো, যদি 50 জনের বেশি দরখাস্ত করে, 51 জন করে, তাহলে একজন যদি বাদ দিতে হবে, মানে হ্যাঁ 80 জন করে, 50 জন বাদ দিতে হবে, হ্যাঁ বাদ দিতে হবে। কি করে বাদ দেবেন? এই যে ছোট ছোট কি করে বাদ দেবেন আপনি? বলে বাদ দেওয়া যাবে একটা এন্ট্রান্স করতে হবে। আজকের এন্ট্রান্স জয়েন্ট এন্ট্রান্সের কথা বলুন, এই জয়েন্ট এন্ট্রান্সের পূর্বসূরি হচ্ছে 1852 ডাক্তারিতে এন্ট্রান্স। আচ্ছা বেশ, ছাঁটাইটা করবে 100 জন যদি ক্যান্ডিডেট হয়, তাহলে 50 জন নেবে, বাকি 50 জনকে ছাঁটাইটা করবে কে? কেন লেখা আছে 4 নম্বর বাইরে কি লেখা? 4 নম্বরে লেখা আছে একটা এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে, আর এই পরীক্ষাটা নেবেন কলকাতা সংস্কৃত কলেজের প্রিন্সিপাল। তিনি 2 জন সহযোগী আনতে পারেন, তিনি তার মতো পরীক্ষা নেবেন। আর সেই সময় ছিলেন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ঈশ্বরচন্দ্র দাস। ডক্টর মোয়া চিঠি দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইকে, চিঠি দিয়ে বললেন যে আপনি একটুখানি আসুন পণ্ডিত মশাই, এসে পরীক্ষাটা নিন। প্রথম ব্যাচে 331 জন নাম দিয়েছিল, 331 জন ছাঁটাই করতে হবে, কত জন আপনি বুঝতে পারছেন, মাত্র 50 জনকে নেয়। আর ওই কলকাতা মেডিকেল কলেজের লেকচার থিয়েটারে সেখানে ওরাল পরীক্ষা হচ্ছে, থিওরি পরীক্ষা হয়ে গেছে, কিন্তু থিওরি পরীক্ষার আগে একটা সিলেবাস দিয়ে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই। এই সিলেবাসে ছিল লিখিত পরীক্ষা এবং ওরাল পরীক্ষা, মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা তিনি সিলেবাস দিয়ে দিলেন, পড়তে হবে 1 বাংলার ইতিহাস, পড়তে হবে 2 জীবন চরিত্র, আর 2 নম্বর জানতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ এবং অনুপাত। এই হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস। আর 2 ওরাল পরীক্ষার সিলেবাস, ওরাল পরীক্ষার সিলেবাস 1 পড়তে হবে বেতাল পঞ্চবিংশতি, আর পড়তে হবে নীতিবোধ। আর 2 জানতে হবে বাংলা গ্রামার এবং ফ্লুয়েন্টলি বাংলা পড়তে লিখতে এবং বুঝতে। এই কথা তাই এরা সব করে এলো এবং সেই পরীক্ষা হলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই কলকাতা মেডিকেল কলেজে গিয়ে সেই খাতাও দেখলেন এবং ওরাল পরীক্ষার সামনে ছেলেদের বসালেন, একজনের পর একজন আসছেন, ওরাল পরীক্ষা হচ্ছে।
দৃশ্য আপনারা কল্পনা করে নিতে পারেন। আমি যখন ওই লেকচার থিয়েটারে যখন জানলাম এইসব ব্যাপারগুলো, তখন ওই লেকচার থিয়েটার আজও একই রকম আছে। ওই সেই লেকচার থিয়েটার যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই পরীক্ষা নিয়েছিলেন। তো যাই হোক, হলো সেই পরীক্ষা, এবং প্রথম ব্যাচে কতজন পাশ করেছিল জানলে আপনাদের অনেকেই কিন্তু দিল্লিতে 331 জন দরখাস্তকারী ডাক্তারি পড়ার জন্য 50টা সিট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের হাত থেকে বেরোল, পাশ করে মাত্র 21 জন। এই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই। মাথা চুল ছিঁড়ছেন সাহেবরা, আরে মশাই আমরা চাইছি আরো বেশি বেশি করে ঢুকুক, আর আপনি কি করছেন? এটা তো 19টা সিট তো বন্ধ, 19টা কেন 31টা সিট, 50টা তো সিট আর 21 29টা সিট, 29টা সিট ফাঁকা যাবে। আমার কিছু করার নেই, যারা যোগ্য তাদের পাস করেছি, এরপর ডক্টর বাদ দিন না, দিতে পারেন না। 1858 সাল পর্যন্ত তিনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন। 3রা নভেম্বর তিনি পদত্যাগ করেছিলেন। সেই দিন পর্যন্ত তিনি কলকাতা মেডিকেল কলেজে সার্ভিস ছিলেন। এই হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরো খানিকটা ছিল, আমি এখন বলছি না, অন্য সময় আরো দেখা হলে বলবো আপনাদের আরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কলকাতা মেডিকেল কলেজ। আমি এখানে থামছি, সকলকে ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। তিনজন বক্তার বক্তব্যের পর এবার সভাপতি ভাষণ, সভাপতি অধ্যাপক কবির। অশোক পাল যে কথাগুলো বললেন খুব জরুরি কথা। আমি আশা করি বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃপক্ষ এই কথার প্রতি মনোযোগ দেবেন। তিনি যে যত্ন করে সবগুলো রচনাবলী দেখে তাদের গুণাগুণ এবং সম্পূর্ণতা অসম্পূর্ণতা তন্ন তন্ন করে পরীক্ষা করেছেন, এটা আমরা তার কাছে কৃতজ্ঞ যে এভাবে সমস্ত রচনাগুলি দেখে তিনি এইভাবে পরীক্ষা করে আমাদের কাছে তার বিচার এবং সিদ্ধান্ত উপস্থিত করেছেন, এবং সেই প্রয়োজনটার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে এখনো পর্যন্ত বিদ্যাসাগরের সম্পূর্ণ রচনাগুলি প্রকাশিত হয়। আমি একটা মন্তব্য করব ওই 60-70-এর দশকের ব্যাপারে হতাশার নেই, যে ওই সময় সত্যি সত্যি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো এক ধরনের চরমপন্থী রাজনীতির ফলে। আমি বলবো যে বিভ্রান্ত রাজনীতির। কিন্তু আবার গোপাল হালদার এদের কথা বললেন যে স্রোতের বিরুদ্ধে গিয়ে তারা রচনাগুলি প্রকাশ করেছিল। তারপর সাক্ষরতা প্রকাশন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এইটাও তার বোঝার মনে আছে নিশ্চয়ই বিনয় ঘোষের বিদ্যাসাগর বাঙালি সমাজ, এই চমৎকার গ্রন্থটি আমার এই সময়ে প্রকাশিত হতে শুরু করে। ফলে মানে বিদ্যাসাগর সম্বন্ধে একটা ইতিবাচক ঝোঁক তৈরি হয়েছিল। পরে গান্ধী পথ করে করুণাসাগর বিদ্যাসাগরের খ্যাতি লেখা হবে। বিদ্যাসাগর ওই যে একটা বিদ্যাসাগর বিরোধী স্রোত, সেটা বিরুদ্ধে আরেকটা স্রোত ছিল, একটা অনুকূল স্রোত ছিল। লাইট বলেছে খুব জরুরি কথা, হয়তো আমরা অনেকে জানি যে এটা অসম্ভব কিছু না, একজন মানুষ স্রোতের বিরুদ্ধে যাবেন এবং তিনি সুখী হবেন, তৃপ্ত হবেন, জয়ী হবেন, এই ঘটনাটা ইতিহাসের সব পরিপ্রেক্ষিতে ঘটে না। ট্র্যাজেডি নায়ক হয়ে উঠতে হয়, নিঃসঙ্গ হতে হয়। সমাজ থেকে শুধু বিচ্ছিন্ন নয়, কিন্তু সমাজের শ্রেণী থেকে বিচ্ছিন্ন, মধ্যবিত্ত নাগরিক শ্রেণী থেকে বিচ্ছিন্ন। এই মানুষটি সাধারণ মানুষের মধ্যে, সাঁওতালদের মধ্যে গিয়ে এক ধরনের শান্তি বিশ্রাম খুঁজে পেয়েছিল। এবং সত্যি বলতে কি, আমার যে বিদ্যাসাগর সম্বন্ধে অনেক মানুষ এখানে আছেন, 19বিংশ শতাব্দীতে আর একটা মানুষকে আমি
দেখতে পাই না, যার সমাজের সমস্ত স্তরের লোকের সঙ্গে একটা জীবন্ত সম্পর্ক ছিল। একেবারে তলার মানুষ, কলেরা রোগী থেকে শুরু করে মুসলমান বিক্ষোভ থেকে শুরু করে সাধারণভাবে চর্মকার যাদের ওই তাদের থেকে শুরু করে নাস্তার লোক থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর এই যে সমাজের সমস্ত শ্রেণীর সঙ্গে একটা জীবন্ত সম্পর্ক, এই জীবন্ত সম্পর্কটা একমাত্র বিদ্যাসাগরের ছিল বলে আমার মনে হয়, আরো আছে আমার চোখে। তো সেইখানে বিদ্যাসাগর একটা শ্রেণী তারা প্রত্যাখ্যাত হলেন, বিশ্বাসঘাতকতার শিকার হলেন, কিন্তু আরেকটা শ্রেণী ভালোবাসা, সেই ভালোবাসাটা হয়তো তাকে খানিকটা শান্তি দিয়েছিল, একটু আমরা বলতে পারি ভাইকে ধন্যবাদ জানাই। আর শঙ্করবাবু অনেক গুণের মানুষ, অনেকও এত চমৎকার গল্পের মতো করে নাটকীয় করে আমাদের সম্পূর্ণ অজ্ঞাত গল্প, আমরা বেশিরভাগই জানতাম, কিন্তু জানতাম। ফলে একেবারে অভিনব নতুন তথ্য দিলেন মেডিকেল কলেজের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্কিত এবং খুব জীবন্ত। আমি তো প্রতিটি কথার উপভোগ করেছিলাম, আমি তাকে অভিনন্দন জানাই। আমি জানি না এটা লিখিত হয়েছে কিনা, এটা লিখিতভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছবে। আমরা বিদ্যাসাগর সম্বন্ধে নতুন তথ্য মানে সকলে জানতে পারলাম, আমি জেনে খুবই উপকৃত হলাম। আমি তিনজন বক্তাকে ধন্যবাদ জানাই, তারা সত্যি সত্যি এই অধিবেশনটিকে তাদের নিজেদের বক্তব্য দিয়ে সমৃদ্ধ করে তুললেন, সার্থক করে তুললেন। আমার কথা এখানেই শেষ। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওরা নিশ্চয়ই ঘোষণা করবেন, সাহিত্য ঘোষণা করবেন। তাদেরকে ধন্যবাদ করা হয়। এই কাজটা সম্পন্ন করবেন পরিষদের অন্যতম সভাপতি শ্রী পঙ্কজ। প্রথমেই আপনাদের বলি, আজকের দিনে ফেব্রুয়ারির শেষ দিনটায় যে অনুষ্ঠানটা বঙ্গীয় সাহিত্য পরিষদ আয়োজন করেছেন, অনন্য অদ্বিতীয়, লাজবাব, এর কোনো তুলনা আপনি পাবেন না। এই সাহিত্য মন্দিরে যে প্রচেষ্টা বঙ্গীয় সাহিত্য পরিষদের আধিকারিকরা নিয়েছেন, তাকে আমি প্রথমে সাধুবাদ জানাই। আপনারা জানেন যে আজকের টোটাল প্রসিডিংসটা দুটি ভাগ ছিল। প্রথম যে ভাগটা ছিল সেই ভাগের মধ্যে অনেক কিছু হয়েছে। এখন যারা আমরা বসে আছি বা শুনছি, সবাই দর্শক যারা আছি, তারা দ্বিতীয় ভাগে সামিল হয়েছে। প্রথম ভাগে স্বাগত ভাষণ দিয়েছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার নন্দী। ইনঅগারাল অ্যাড্রেস দিয়েছিলেন, সূচক ভাষণ দিয়েছিলেন ডক্টর অমিয় কুমার সামন্ত, যিনি পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল আইবি ছিলেন, কিন্তু বিভিন্ন গবেষণা গ্রন্থে তিনি কিন্তু পুলিশ মহলে একটি অতি পরিচিত নাম, পুলিশ মহলের বাইরেও তিনি একটি সুপরিচিত নাম। আর দুটি বই যেটা উদ্বোধন হয়েছে আজকে, একটি শব্দমঞ্জরি, যেটা যার হাতে উন্মোচন হয়েছে পবিত্র সরকার, তাকে আপনারা সবাই জানেন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের মাঝে এখন বসে আছেন এবং যিনি এই সেশনের সভাপতিও বটে। আর আরেকটি বই শব্দ সংগ্রহ, যিনি উন্মোচন করেছেন প্রসাদ রঞ্জন রায়, তার পরিচয় আমি দিচ্ছি। তিনি আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব ছিলেন, অত্যন্ত বিনয়ী মানুষ, কৃতবিত্ত মানুষ, লেখালেখি করেন খুব সংগোপনে, কাউকে জানতে দেন না। সেই মানুষটি তিনি কিন্তু শব্দ সংগ্রহ আজকে প্রকাশের সময় ছিলেন। প্রদর্শনী পরিচিতি যিনি দিয়েছেন, তাকে আমি বলতে পারি যে আমার নিজের চোখে দেখা ডক্টর স্বপন বসু হচ্ছেন 19th সেঞ্চুরি বাংলা ইনকার্নেট। 19 শতকের বাংলা আর স্বপন বসুকে বিচ্ছিন্ন করা যায় না। স্বপন বসু হৃদয়গঠিত একটি অসুখ, খারাপ অর্থে বলছি না, বাইপাস সার্জারি হয়েছিল, তা সত্ত্বেও এই মানুষটি যে লোড নিয়েছেন, যে পরিশ্রম করেছেন এই আপনার আজকের অনুষ্ঠানের ব্যাপারে,
তাকে সাধুবাদ যদি আমি জানাই, আমি ওনাকে ছোট করবো, পরিষদকে ছোট করবো, সাধুবাদ জানাচ্ছি না, অসাধারণ, শুধু এইটুকুই বললাম। প্রদর্শনীর উন্মোচন করেছিলেন রতন কুমার নন্দী, তার পরিচয় আপনারা সবাই জানেন, আমি বলেছি, তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সেক্রেটারি, অধ্যাপক মানুষ, তিনি এটা উন্মোচনে ছিলেন। সভাপতির আসন গ্রহণ করেছিলেন আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ডক্টর বারিকবরণ ঘোষ। এইটা ছিল আমাদের প্রথম ভাগের প্রথম অর্ধের অনুষ্ঠান। দ্বিতীয় অর্ধে সভাপতির আসন গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ রবীন্দ্র ভারতীর প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার মহাশয়, যিনি আমাদের মধ্যে এখন বসে আছেন। আর তিনজন বক্তা, আমি প্রত্যেকের বক্তব্য শুনেছি, ভীষণ মন দিয়ে শুনলাম, মাঝে মাঝে দু একবার উঠতে হয়েছিল কোনো বিশেষ কাজে, তাও যেটুকু শুনেছি খুব যত্ন নিয়ে শুনেছি। বিশেষ করে অশোক পাল যেভাবে ক্রোনোলজিক্যালি বিদ্যাসাগর রচনা সংগ্রহের ইতিবৃত্ত দিলেন, ইউনিক। গবেষক অশোক পালকে আমি সাধুবাদ জানাই। লায়েক আলী খান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, তিনিও তার সুন্দর বক্তব্য রেখেছেন, তাকেও ধন্যবাদ জানাই। শঙ্কর নাথের সঙ্গে আমার পরিচয় অনেক দিনের, অঙ্কোলজিস্ট, ক্যান্সার বিশেষজ্ঞ, 36 বছর ধরে একটি চিকিৎসায় নিজেকে ব্যাপৃত রেখেছিলেন। ইন্টালি মোগলালির কাছে এখনও বিনা পয়সায় ক্যান্সার রোগীদের চিকিৎসা করে বেড়ান। নাম করা আর্টিস্ট, লোক ফাইল মেনটেন করেন। আমাদের বিধানসভাতেও আপনার পোর্ট্রেট রাখা আছে। এবং তার থেকে আরও বাজে খবর আপনাকে বলি, আপনার এর বাড়িতে যতগুলো টেলিস্কোপ আছে, অতগুলো টেলিস্কোপ সংগ্রহকেও নেই, আই এম শিওর। এবং সেটা যে কেউ ওনার বাড়িতে গেলে বিনা পয়সায় দেখতে পারে। দাউদতলা যে আমাদের পাবলিক লাইব্রেরি, অত্যন্ত প্রাচীন লাইব্রেরি, আমাদের পশ্চিমবঙ্গের গর্বের সংগ্রহ ওখানে আছে। উনি তার সেটিও একদম অগ্রগতি সব কিছু ব্যাপারে সেক্রেটারি বলছে, বা তারও বেশি কিছু হলে। তো শঙ্করনাথ আজকে যে জিনিসটা উন্মোচন করলেন, যেটা বললেন, দিস ইজ রিয়েল গবেষণা, রিয়েল গবেষণা। সেই গবেষণা যেটা উনি আজকে পথ দেখালেন, আমি তার জন্য কিন্তু শঙ্করনাথকে সাধুবাদ জানাই। শঙ্করনাথ ভালো লেখক, ভালো লেখেন, শঙ্করনাথ বলেনও খুব সুন্দর, কিন্তু আজকের যে ডাইরেকশনটা উন্মোচন করলেন, দ্যাট ইজ ইউনিক ইন নেচার। তার কোনো কিছু তাকে ছোট করা যাবে না। খুব পুরো সেশন ছিল। এই সেশনটা আমার খুব দুঃখ লাগলো, খুব মুষ্টিমেয় মানুষ, দে আর ভেরি লাকি। তারা যারা ছিলেন তারা নিশ্চয়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করেছেন এই সেশনটি। আর একটা কথা বলব, বঙ্গীয় সাহিত্য পরিষদ যে ব্যাপারটা নিয়ে গর্ব করতে পারে, অহংকার করতে পারে, যেটা ভারতবর্ষের কোনো প্রতিষ্ঠান গর্ব করতে পারে না। 1784 প্রতিষ্ঠিত এশিয়ার সোসাইটিরও যে গর্ব করার অধিকার নেই, সেটা আমাদের আছে, বঙ্গীয় সাহিত্য পরিষদের আছে। কারণ বিদ্যাসাগরের টোটাল সংগ্রহ, বিদ্যাসাগর যত বই সারা জীবনে কালেকশন করেছিলেন, সব সংগ্রহটা এখানে আছে। যারা দেখতে পারে পাননি, সুযোগ পাননি, দয়া করে 14 মার্চ অব্দি এসে দেখে যাবেন। অসাধারণ এক একটা বই কিনে, লন্ডন থেকে প্যারিস থেকে সব বই আসতো জাহাজে করে। সেই বই বাধাই করার জন্য যে খরচ বিদ্যাসাগর করতেন, সেটা আমরা আজকের দিনেও কিন্তু কল্পনা করতে পারবো না। বিদ্যাসাগর বিদ্যাসাগর কিন্তু কালে বলতে হয় না, 1000 বছরেও ওই রকম স্পাইন বিশিষ্ট বাঙালি আর হবে না। চারিদিকে যে অলিভ গুণাত্মক এখন আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে বঙ্গীয় সাহিত্য পরিষদের একটি বড় উদ্যান, একটি মন্দির, আর সেই মন্দিরের মধ্যে আজকে যে জিনিসটা আপনারা দেখে গেলেন, অল অফ ইউ আর ব্লেসেড, ভেরি লাকি। আপনারা আরো সবাইকে বলবেন 14 মার্চ অব্দি সবাই যেন আসেন, এরকম জিনিসের যারা সাক্ষী হন, এরকম জিনিস যারা শোনেন। ওই যেটা বলে যে মহাভারতের কথা অমৃত সমান কাশীলাল দাস কয়ে শুনে পুণ্যবান, এই কথা যারা শোনে সবাই পুণ্যবান, সবাই পুণ্যবতী। এই প্রচেষ্টা সার্থক হোক, সুন্দর হোক। আগামী যে দিনগুলোতে অনুষ্ঠানটা চলবে সেটা আরও অর্থবহ হোক। যারা এখানে এসছেন তাদের সবাইকে আমি সাধুবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।